15 জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি সমাবেশে এই দাবি জানান তারা। এছাড়াও শেখ হাসিনাকে দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান ছাত্র নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির কর্মসূচি ঘিরে পুরো শহীদ মিনার এলাকা পরিণত হয় জনসমুদ্রে। দেশের নানা প্রান্ত থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। ছিলেন জুলাই অভ্যুত্থানে আহতরা, অংশ নেন শহীদদের স্বজনরাও। সমাবেশে ছাত্র নেতারা বলেন, জুলাইয়ের খুনিরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। দ্রুত এদের বিচারের আওতায় আনতে হবে। দ্রুত বিচার করতে হবে বিডিআর হত্যাকাণ্ডের। গুম খুনের অপরাধে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করতে হবে। স্পষ্টভাবে বলে দিতে চাই, আওয়ামী লীগের বিচারের আগে কোনো নির্বাচন হবে না। যেই খুনিরা এই দেশের বাইরে, এই দেশের মানুষের ঘামের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, সেই টাকা ফিরিয়ে আনতে হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ওই গোপালগঞ্জে যেই খুনির দোসররা এখনো ঘাপটি মেরে আছে, তাদেরকে আইনের আওতায় বিচার করতে হবে। দেশবাসী নতুন সংবিধান চায় মন্তব্য করেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। আর 15 জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বাংলাদেশের মানুষের প্রত্যেকটা বিষয়ের যে আকাঙ্ক্ষা আছে, সেই আকাঙ্ক্ষাকে বাংলাদেশের ছাত্র জনতা অবশ্যই বাস্তবায়ন করিয়ে নিয়ে আসবে। আমরা বলতে চাই, 15 জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। প্রশাসনে থাকা ফ্যাসিবাদের দোষরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানায় ছাত্র নেতারা। এই ফ্যাসিবাদী সরকার খুনি হাসিনা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে 3 আগস্ট বিশাল জনসমাগম থেকে শেখ হাসিনার পদত্যাগের এক দফা ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৈদ্যুতিক সংযোগের ত্রুটি থেকে সচিবালয়ে আগুন লেগেছে। এতে কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা ও বিস্ফোরকের আলামত পায়নি তদন্ত কমিটি। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কাছে তদন্ত প্রতিবেদন তুলে দিয়ে ব্রিফিং করে তদন্ত দল। কমিটির প্রধান নাসিমুল গনি জানান, আগুনে কোনো গুরুত্বপূর্ণ নথি পড়েনি বা ক্ষতিগ্রস্ত হয়নি। প্রশাসনের কেন্দ্রবিন্দু কেপি স্থাপনা সচিবালয়ে 25 ডিসেম্বর গভীর রাতে 7 নম্বর ভবনে একসাথে দুপাশ থেকে লাগে আগুন। স্থানীয় সরকার পরিচালনা সমবায় মন্ত্রণালয়ের কার্যক্রম পুরোটাই অ্যানালগ ভাবে হয়, পুরোটাই ফাইলে হয়। সুতরাং যে শাখাগুলোর নথিগুলো আসলে পুড়ে গেছে, সেগুলো কতটুকু রিকভার করা যাবে। দুর্ঘটনা না নাশকতা তা খতিয়ে দেখতে 8 সদস্যের তদন্ত কমিটি করে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার প্রাথমিক প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও মঙ্গলবার জমা দেয় কমিটি। পরে সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির প্রধান জানান, বৈদ্যুতিক সংযোগের ত্রুটি থেকে আগুন লেগেছে, কোনো ব্যক্তির দায়ে পাওয়া যায়নি। লুজ কানেকশনের কারণে ইলেকট্রিসিটি থেকে আগুনটার উৎপত্তি হয়েছে, এটা হলো প্রাথমিক আমাদের অনুসন্ধান। এবং এতে এখন পর্যন্ত কোনো রকমের অন্য কোনো ব্যক্তির কোনো সংশ্লিষ্টতা আমরা খুঁজে পাইনি। প্রতিটা রুমে হেঁটে হেঁটে ঘুরে দেখেছি, আমরা সবাই গিয়েছি। কয়েকটা রুমে পড়েছে, কিন্তু নথি যেখানে থাকে সেখানে কিছু পড়ে নিয়ে পর্যন্ত। তদন্ত কমিটি আরও জানান, পড়ে যাওয়া ফ্লোরগুলোতে কোনো ধরনের বিস্ফোরকের আলামত মেলেনি। কয়েকবার করে টেস্ট করে আসলে আমরা কোনো ধরনের এক্সপ্লোসিভ ব্যবহার করার মতো কোনো ধরনের সংশ্লিষ্টতা আমরা দেখিনি। আর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থেকে যে নমুনাটা আমরা পেয়েছি, এই নমুনাতে আসলে কোনো ধরনের এক্সপ্লোসিভ কন্টেন্ট ছিল না। ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস জানায়, করিডোরে আগুন থাকায় নেভাতে দেরি হয়েছে, আর ইন্টেরিয়র ডিজাইনের কারণে আগুন ছড়িয়েছে বেশি। সাতগুলিতে প্রচুর ইন্টেরিয়র ডিজাইনের জিনিসপত্র ছিল এবং এখানে বৈদ্যুতিক কেবল এবং অন্যান্য তারের একটা সমাবেশ ছিল। এগুলো আগুনটা ছড়িয়ে পড়াতে বেশ সহযোগিতা করেছে। আগুন লাগা ভবনটি ভেঙে ফেলতে হবে না বলেও জানায় তদন্ত কমিটি। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
পদ ও পদোন্নতি সংক্রান্ত দাবি নিয়ে ২৬টি ক্যাডারের কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের কর্মচারীদের কর্মসূচির বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছে সরকার। সরকারি কর্মচারী আচরণ বিধিমালার কথা স্মরণ করিয়ে দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় বলেছে, কেউ বিধি লঙ্ঘন করলে অসদাচরণের দায়ে ব্যবস্থা নেওয়া হবে। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই কঠোর বার্তা দিয়েছে। সেখানে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন পদমর্যাদার কিছু সরকারি কর্মচারী বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সমাবেশ, অবস্থান ধর্মঘট, মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করছেন। এই কারণে সরকারি কর্মচারীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এছাড়া ইদানিং দেখা যাচ্ছে সরকারের কোনো সিদ্ধান্ত, আদেশ বা সংস্কার কার্যক্রম বাস্তবায়ন সম্পন্ন হওয়ার আগেই সে বিষয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য সহ বিবৃতি প্রকাশ করা হচ্ছে, যা সরকারি কর্মচারী আচরণ বিধিমালার পরিপন্থী। সাইবার নিরাপত্তা আইনের পরিবর্তে যে সাইবার সুরক্ষা আইনের অনুমোদন দেওয়া হয়েছে তা নিয়ন্ত্রণমূলক ও নজরদারিমূলক, এমনকি মত প্রকাশের ক্ষেত্রকে চেপে রাখার জন্য নিবর্তনমূলক ও ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। সকালে প্রস্তাবিত সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৪ পর্যালোচনা ও সুপারিশ শিরোনামে রাজধানীর ধানমন্ডিতে টিআইবির সংবাদ সম্মেলনে এসব কথা বলেন টিআইবির নির্বাহী পরিচালক। যেভাবে সাইবার সুরক্ষা অধ্যাদেশ দেয়া হয়েছে তা গ্রহণযোগ্য নয়। অন্তর্বর্তী সরকারের কাছে এটা আশা করেনি টিআইবি। তড়িঘড়ি করে আইন করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। এছাড়া আইনটি ব্যক্তি, রাজনৈতিক দল, গণমাধ্যম সহ সবার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে। অনেকাংশেই আগের আইনেরই পুনরাবৃত্তি উল্লেখ করে ইফতেখারুজ্জামান বলেন, অংশীজনদের মতামত না নিয়ে কেন করা হলো তা বোধগম্য নয়। অন্তর্বর্তী সরকারের আমলে এমন একটি আইন করা হলো তা এ সরকারের জন্য বিব্রতকর। আমরা যদি আইনটার শব্দ এবং বিটুইন শব্দ, লাইন এবং বিটুইন দ্য লাইন যদি বোঝার চেষ্টা করি, সংবাদ মাধ্যম সহ সকল মানুষের মত প্রকাশের স্বাধীনতা, তথ্য প্রকাশের স্বাধীনতা, বাক স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা সম্পূর্ণভাবে ঝুঁকির সম্মুখীন হবে, অপব্যবহারের সুযোগ সৃষ্টি হবে এই আইনের মাধ্যমে। কোনো সন্দেহ নেই যে যদি এইভাবে আইনটি অর্ডিন্যান্সটি যদি শেষ পর্যন্ত অনুমোদিত হয়ে যায়, এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা আইন হবে। 31st নাইট ও খ্রিস্টীয় নববর্ষ 2025 উপলক্ষে বাসাবাড়ির ছাদ, উন্মুক্ত স্থান, পার্কে যে কোনো ধরনের আতশবাজি, পটকা ফোটানো বন্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার সুপ্রিম কোর্টের এক আইনজীবীর করা রিটের শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আশরাফুজ্জামান। আইনজীবী জানান, এই রিটে রাত 11টা থেকে 1টা পর্যন্ত 31st নাইট উপলক্ষে তীব্র সাউন্ড দিয়ে কোনো অনুষ্ঠান না করা এবং বাসাবাড়ির ছাদে আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো বন্ধে নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া 31st নাইট উপলক্ষে রাত 10টা থেকে সড়ক, পার্ক ও উন্মুক্ত স্থানে জনসমাগম বন্ধের নির্দেশ চাওয়া হয়েছে। পাশাপাশি আতশবাজি, পটকা, ফানুস বেচাকেনা বন্ধ চাওয়া হয়েছে রিটে। এসব ক্ষেত্রে চাওয়া হয় মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনাও। রাত্রে 11 থেকে 1টা পর্যন্ত গ্যাদারিং করা যাবে না, এই লক্ষ্যে আইজি সাহেবকে আদেশ দেওয়া হয়েছে যে সকল ল এনফোর্সিং এজেন্সিকে নিয়োগ দিয়ে সকল এই 31 ডিসেম্বরের তাণ্ডব হচ্ছে ইয়া বন্ধ করার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করার জন্য আদেশ দেওয়া। 31st নাইটে নিরাপত্তা কঠোর অবস্থানে পুলিশ। আইন অমান্য করলে মোবাইল কোর্ট সহ জেল জরিমানার কথা বলছে ডিএমপি। এছাড়া ঢাকায় অতিরিক্ত 3000 পুলিশ মোতায়েন থাকবে। সন্ধ্যার পর উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান, সভা সমাবেশ, গণজামায়াত, নাচ গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যালি ও শোভাযাত্রা করা যাবে না। এবারের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। 5 আগস্ট ক্ষমতার পট পরিবর্তনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি মাঠে আছে সেনাবাহিনী। 31st নাইট ও ইংরেজি নববর্ষ 2025 উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে 11 দফা নির্দেশনা জানায় ডিএমপি। বলা হয়, ঢাকা মহানগর এলাকায় যে কোনো ধরনের আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ। আর পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দ দূষণ ও আইন অমান্য হলেই মোবাইল কোর্টে জরিমানা সহ আইনি ব্যবস্থা নেওয়া হবে। পর্যাপ্ত সংখ্যক ম্যাজিস্ট্রেট ডিপ্লয়েড থাকবে। আমরা কিন্তু সমগ্র দিনব্যাপী এমনকি রাত্রেও আমাদের কর্মকাণ্ড অব্যাহত থাকবে। বিধিমালার ব্যত্যয় ঘটালে অর্থাৎ শব্দ দূষণ সৃষ্টি হলে তার কি শাস্তি হবে, শাস্তি আপনারা জানেন। উত্তরার দিকে দিয়াবাড়ি 18 নম্বর সেক্টর, যেটা মেট্রো রেলের নিচ দিয়ে
ওখানে কিছু রেস্টুরেন্ট বসে, বিকালে ওখানে ঘুরতে যায়, ওখানে একটা সমাগম হবে বলে আমরা মনে করতেছি। ওইদিকে বেশি ডিপ্লয়মেন্ট থাকবে, কম বেশি ঢাকা শহরের সব জায়গায় ডিপ্লয়মেন্ট থাকবে, কিছু কিছু পয়েন্টে বেশি থাকবে। ডিএমপি জানায় 31 ডিসেম্বর সন্ধ্যা থেকে পরদিন সকাল 8টা পর্যন্ত ঢাকা মহানগরের সব বার বন্ধ থাকবে। গুলশান, 300 ফিট, বনানী, বারিধারা ও উত্তরা 18 নম্বর সেক্টর সহ 21টি পয়েন্টে থাকবে বিশেষ চেকপোস্ট। সীমিত থাকবে এসব এলাকার জনসাধারণের চলাচল। মোতায়েন থাকবে অতিরিক্ত 3000 পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাত 8টার পর বহিরাগত প্রবেশ নিষিদ্ধ থাকবে। সারা পৃথিবীর অধিকাংশ দেশে এটি নববর্ষ, আমাদের নয়। দ্বিতীয়ত, আমরা এবছর পারি নাই, পরিবেশ উপদেষ্টা মহোদয় আমাকে বলছিলেন, কিন্তু আমরা এবছর পারি নাই, আগামী বছর ইনশাল্লাহ করব। সেটা হলো সারা শহরে নয়, আপনি একটি নির্দিষ্ট স্থানে এই কাজটি করবেন। হাতিরঝিলে সন্ধ্যার পর কোনো অনুষ্ঠান করা যাবে না, তবে আবাসিক হোটেলে সীমিত পরিসরে অনুষ্ঠান করা যাবে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিভেদ নয়, জাতীয় স্বার্থে সবাইকে এক থাকতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, যে কোনো অপশক্তিকে রুখে দিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শিক্ষা অধিকার প্রগতির মূল 15 বছর পর ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন সোহরাওয়ার্দী উদ্যানে। এই সম্মেলনে অংশ নেন সারা দেশের কয়েক হাজার নেতাকর্মী। অনুষ্ঠানে যোগ দেন লেবার পার্টি, জাতীয় পার্টির একাংশ এবং কয়েকজন ছাত্রনেতা। দেশ গঠনে জাতীয় ঐক্যের উপর গুরুত্ব দেন তারা। আমাদের চিন্তা ভাবনা যতদিন সৎ থাকবে, আমাদের কাজ যতদিন দেশ ও দেশের মানুষের জন্য থাকবে, ততদিন খুনি হাসিনার মতো যারাই আমাদের প্রতিবন্ধকতা হিসেবে সামনে আসুক না কেন, আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করতে পারবো। অনুষ্ঠানে জামায়াত নেতারা বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ কাজে লাগাতে হবে রাজনৈতিক দলগুলোকেই। এজন্য দলের ভেতরেও সংস্কার জরুরি। নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের অভিযাত্রাকে যদি কোন চক্রান্ত থামিয়ে দিতে পারে, অন্তর্বর্তীকালীন এই সরকারকে যদি কেউ ব্যর্থ করে দিতে পারে, মনে রাখবেন জাতির জন্য একটি মহা দুর্যোগ অপেক্ষা করছে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ আমলের সব হত্যার বিচার করতে হবে। নিজ দেশের মানুষ হত্যাকারীদের রাজনৈতিক দল থাকতে পারে না। নিজের দেশের মানুষকে হত্যা করে গদি রক্ষার জন্য তারা কখনো রাজনৈতিক দল হতে পারে না। জাতীয় ঐক্যে বিভ্রান্তি সৃষ্টি হয়, জাতীয় ঐক্যের কোনো ক্ষতি হয়। এই ধরনের সকল হঠকারী আচরণ থেকে সংশ্লিষ্ট সকলকে আমরা বিরত থাকার জন্য আহ্বান জানাবো। আমরা অনুরোধ করব, বিভেদ নয় ঐক্য চাই, সবাই মিলে দেশ গড়তে চাই। এই স্লোগানের ভিত্তিতে আমরা সামনে এগিয়ে যাই। তিনি আরও বলেন, ৭১-এর স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি জাতি। একটি গোষ্ঠী স্বাধীনতাকে পাশের দেশের হাতে তুলে দিয়েছিল। মুক্ত স্বাধীন দেশ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিয়ানমার ঘেঁষা সীমান্ত পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে আছে, তাই শঙ্কার কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, ভারতীয় সীমান্ত পরিস্থিতি নিয়ে সজাগ সরকার। সকালে চট্টগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশের অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিজিবি সীমান্তে এখন থেকে পিঠ দেখাবে না। চট্টগ্রামের সাতকানিয়ায় বায়তুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ প্যারেড গ্রাউন্ডে সকালে বিজিবির ১০২তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় সীমান্ত রক্ষায় সৈনিকদের দিক নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্তে রতন্দ্র প্রহরী হিসেবে দেশের জন্য জীবন উৎসর্গ করার শপথ নেন নবীন সৈনিকরা। পরে গণমাধ্যমের সঙ্গে চলমান সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। বলেন, মিয়ানমার সীমান্ত নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। বর্ডার সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আছে, কিন্তু আপনারা জানেন যে আরাকান আর্মি এবং মিয়ানমার আর্মির ভিতরে যে যুদ্ধে আরাকান আর্মি আমাদের যে অপোজিটের যে জায়গাগুলি, ওই জায়গাটা তারা দখল করে নিয়েছে। এখন আমাদের একটু হচ্ছে সমস্যা যে আমাদের জনের সাথে কিন্তু যোগাযোগ রাখতে হচ্ছে। বাংলাদেশে কোনো শঙ্কার কোনো কারণ নেই। ভারত সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। দেশের সীমান্তে যা যা করা দরকার সে নির্দেশনাও দেয়া হয়েছে বলে জানান উপদেষ্টা।
বিজিবিকে অর্ডার করা হয়েছে তারা যেন কোনো সময় কোনো অবস্থায় পিঠ না দেখায়, বুকটা পিছনে দেখায়। যারা যেই ধরনের হুঙ্কার দিচ্ছে আমরাও কিন্তু এর চেয়ে বেশি প্রতিউত্তর দিচ্ছি। সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবিকে আরও আধুনিকায়নে নানা পদক্ষেপ চলমান আছে, জানান বিজিবির মহাপরিচালক। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবিধান সংস্কার কমিশন সহ 6 সংস্কার কমিশনের প্রতিবেদন 31 ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত কোনো কমিশন প্রতিবেদন জমা দেননি। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে 6 সংস্কার কমিশনই সময় বাড়িয়ে নিয়েছে। পুলিশ সংস্কার কমিশন জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে 15 জানুয়ারি পর্যন্ত সময় বাড়িয়েছে তারা। এর মধ্যে তারা প্রতিবেদন জমা দেবেন। নির্বাচন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন 3 জানুয়ারি তাদের প্রতিবেদন জমা দেওয়া হবে। দুদক সংস্কার কমিশন প্রধান ইফতেখারুজ্জামান বলেন 3 অক্টোবর সংস্কার কমিশন গঠন করা হলেও তারা কাজ শুরু করেছে 7 অক্টোবর, তাই 7 জানুয়ারির মধ্যে তারা প্রতিবেদন জমা দেবেন। সংবিধান সংস্কার কমিশন থেকে জানা গেছে আগামী 7 জানুয়ারি তাদের প্রতিবেদন জমা দেবেন প্রধান উপদেষ্টার কাছে। পদ্মা সেতু নদী শাসনের দুর্নীতির অভিযোগে 900 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক হুইপ লিটন চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। সকালে কমিশন বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এছাড়া ভাঙা রেল স্টেশন নির্মাণে দুর্নীতির টাকা আত্মসাতের ঘটনায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও মুজিবুল হকের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে প্রতিষ্ঠানটি। প্রথম অবস্থায় এই স্টেশন নির্মাণ ব্যয় 9 কোটি টাকা ধরা হলেও পরে ব্যয় বাড়িয়ে করা হয় 150 কোটি টাকা। পাশাপাশি স্বর্ণ চোরাচালান করে 1000 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্বর্ণ ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়াল ও এনামুল হকের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। জনাব দিলীপ কুমার আগরওয়াল কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ ও জনাব এনামুল হক দোলন বাংলাদেশ জুয়েলার্স সমিতির বহিষ্কৃত সাবেক সভাপতির বিরুদ্ধে সিন্ডিকেটে সোনা চোরাচালান করে আওয়ামী লীগ আমলে 1000 কোটি টাকার মালিক হওয়ার অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কিশোরগঞ্জে ভৈরবে নিখোঁজের 8 ঘণ্টা পর শিশু সাহাল আহমেদের মরদেহ উদ্ধার হয়েছে। প্রতিবেশীর ঘরের ওয়ার্ড্রোবে মেলে মরদেহ। এই ঘটনায় প্রতিবেশী মোহাম্মদ হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে মা প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেয় সাহালকে হত্যা করা হয়েছে। সোমবার বিকেলে নিখোঁজ হয় 3 বছরের শিশু সাহাল আহমেদ। পরে পুলিশকে জানালে রাতে প্রতিবেশী হাসানের ঘরে তল্লাশি চালানো হয়। তার ওয়ার্ড্রবের ভেতরেই মেলে শিশুটির মরদেহ। স্বজনদের অভিযোগ, প্রতিবেশী হাসান প্রায়ই সাহালের মা মোমেনা বেগমকে প্রেমের প্রস্তাব দিতেন। তাতে রাজি না হওয়ায় সাহালকে হত্যার পর লুকিয়ে রাখে হাসান। আমরা এটা সুস্থ বিচার চাই, আর যেন কোনো মায়ের বুক যেন বাহালি না করে। কি অপরাধ করলো ছেলেটার কাছে, ছেলেটারে মারলো যে এর কি কোনো দয়া মায়া লাগলো না? সে কঠিন একটা ক্রিমিনাল, আর এই ক্রিমিনালের ফাঁসি আমরা সরকারের কাছে আবেদন করছি। পুলিশ বলছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে হাসান। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। খোঁজাখুঁজি করতে হতে এক পর্যায়ে আমরা তার ওয়ার্ডরোবের উপরে ডয়ারের মধ্যে বাচ্চাটার মৃত অবস্থায় ডয়ারের ভিতরে আমরা পাইছি। আসামিকে অ্যারেস্ট করছি এবং সে আমাদের কাছে স্বীকার করছে সে তাকে হত্যা করছে। এই ঘটনায় হাসানকে আসামি করে নিহতের দাদি নাসিমা বেগম ভৈরব থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উৎসবমুখর পরিবেশে খ্রিস্টীয় নতুন বছর 2025 সালকে স্বাগত জানালো নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। আয়োজন করা হয় জমকালো আতশবাজির। এরপর বর্ষবরণ করে জাপান ও উত্তর কোরিয়ার মানুষ। নানা আয়োজন চলছে যুক্তরাষ্ট্র, ইউরোপ সহ বিশ্বের নানা দেশে। সংঘাত বা যুদ্ধ নয়, শান্তির প্রত্যাশায় নতুন বছর বরণ করছে বিশ্ববাসী। এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।